যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লীগ্রামের মাস্টার। আজকে আমরা দেখতে পাচ্ছ নতুন সংসদ নমুনা থেকে দর্শনের আমরা সেট নাম্বার 2 সমাধান করব। ইতিমধ্যে দর্শনের আমরা প্রথম সেট আলোচনা করেছি উত্তর সহ। আজকে আমরা দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব। যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লীগ্রামের মাস্টার। হ্যাঁ, আমাদের এই চ্যানেলে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে, তাহলেই বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% নোট সাজেশন সহ আমাদের সাহায্য পাবে। আর সেই সঙ্গে সংস্কৃত, পরিবেশবিদ্যা, ভূগোল এইসব বিষয়গুলি নিয়েও আমরা যতটা পারছি সাহায্য করছি। শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছু পেয়ে যাবে। আর একটি বিষয় তোমাদের অনুরোধ করব, তোমরা পিডিএফ চাইবে না আমার সঙ্গে, কারণ পিডিএফ যদি আমি তোমাদের দিতে যাই তাহলে তোমরা যে ফোন করবে আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইবে, আমি তাকে পিডিএফটা দেবো, আর একজনকে পিডিএফ দিতে গেলে একটা সময়ের ব্যাপার আছে। এইভাবে যদি আমি সবাইকে পিডিএফ দিতে যাই, আমি কাকে দেবো বলো? তাই সবাইকে পিডিএফ আমি দিতে পারবো না। আমি তোমাদের এই বইগুলি সব আমার কাছে আছে, আর্টস বিভাগের সংসদ নমুনার সব বইগুলি আমার কাছে আছে। আমি ধীরে ধীরে তোমাদেরকে সবটাই দেব, সবটা দেব। তোমরা একদিনে যতটা পড়তে পারবে তার চেয়ে বেশি আমি তোমাদের দেব। শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তুমি যদি টিউশন পড়তে যাও তাহলে তো তোমাকে টিউশনে লিখতে হয়, কিন্তু দেখবে হয়তো অনেকেই টিউশন পড়তে যাচ্ছ কিন্তু মডেল কোশ্চেনের প্রশ্নগুলি পাচ্ছ না, কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে থেকে পরীক্ষায় কমন আসবে। তাই বলবো, টিউশন পড়ছো তার সঙ্গে এই সময়ে একটু লিখে নিতে হবে। আমাদের সঙ্গে সবকিছুই নেবে এটা তো হয় না। আমরা তোমাদের যথেষ্ট সাহায্য করছি, কিন্তু তোমাকে তো একটু কষ্ট করতেই হবে, একটু লিখে নেবে। আমি যে প্রশ্নগুলি এখন দেখাবো মডেল কোশ্চেনের দ্বিতীয় সেটে যে প্রশ্নগুলি রয়েছে, সেই প্রশ্নগুলির মধ্যে তুমি যে কিছুই পারবে না তাই না। তুমি দর্শন পড়ছো মানে দর্শনের কিছু প্রশ্ন তোমার জানা আছে। যে প্রশ্নগুলি তুমি জানো সহজ, সেই প্রশ্নগুলি তুমি লিখবে না। যে প্রশ্নগুলি তোমার কাছে একটু অজানা মনে হচ্ছে সেই প্রশ্নগুলি লিখবে, তাহলেই তো তোমার বেশি লিখতে হবে না। আর একটু তো ভিডিওটা দেখে এইটুকু তো আমাদের পাশে দাঁড়াতেই হবে। তুমি আমাদের ভিডিও দেখবে না, শুধু পিডিএফ নিয়ে নেবে, এটা হয়? আমি দেবো কিভাবে? আর তাছাড়া তোমাদের সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম আমার কাছে নেই, তাই আমি তোমাদের পিডিএফ দিতে পারছি না। যারা টাকা পয়সার বিনিময়ে পিডিএফ বিক্রি করছে তাদের সঙ্গে নাও, আমাদের এখানে কোনো বিক্রি হয় না। আমরা সাধারণত দুস্থ এবং অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রয়াস। আমাদের পাশে তোমরা থাকো, আমরা তোমার পাশে আছি। চলো কথা না বাড়িয়ে আমরা 2 নম্বর সেট প্র্যাকটিস করে নেব। প্রথম প্রশ্ন হলো, ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ মনার্ড, কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক। এটা বলেছেন লাইবনিজ। বিস্তৃতি এবং চেতনা হলো দ্রব্যের দুটি গুণ। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক। এটা বলেছেন ডেকার্ট। পরের প্রশ্ন 3, ধারণা আসে মুদ্রণ থেকে। ডেকার্ট, স্পিনোজা, হিউম, বার্কলে। এখানে দেখবে মুদ্রণ কথাটা থাকলেই কিন্তু হিউম হয়, অপশন সি। পরের প্রশ্ন 4, তোমরা স্ক্রিনশট করেও নিতে পারবে, আমি বোর্ড ফাঁকা দিচ্ছি। 4, কার্যকারণ সম্পর্ক হলো নিয়ত পারম্পর্যের সম্পর্ক। ইউইং, হিউম, লক, কান্ট। কে বলেছেন নিয়ত পারম্পর্যের সম্পর্ক? এটা কিন্তু হিউম বলেছেন। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য মিথ্যার ভিত্তিতে তোমাদের বলতে হবে 4টে বাক্য। দেখো, বাগলের মতো দ্রব্য 3টি। বাগলের মতো দ্রব্য 3টি নাকি? বাগলে তো জড়দ্রব্য স্বীকারই করেনি, তাহলে এটা কি হবে? এফ হবে। এটা হবে এফ, স্বীকারই করেনি। তাহলে প্রথমটা যদি এফ হয় তাহলে এ ঠিক হতে পারে, কিন্তু সি এরটা হবে না, কারণ সি এর প্রথমে টি বলা আছে, এখানে বি এরটাতে এফ বলা আছে, এখানে ডি এরটাই টি বলা আছে। তাহলে এ আর বি এর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকলো। লকের মধ্যে দ্রব্য 3টি, হ্যাঁ লক 3টে দ্রব্য স্বীকার করেছেন, এটা সত্য। ঈশ্বর মন আর জড়, তাহলে টি যদি হয় 2 নম্বর, এখানে 2 নম্বরে এফ বলা আছে, তাহলে এটা হবে না, তাহলে অটোমেটিক বি নাম্বার অপশন সঠিক। এইভাবে এই সত্য মিথ্যার প্রশ্নগুলির উত্তর দেবে। পরের প্রশ্ন 6, বিবৃতি রয়েছে দেখো, স্পিনোজা হলেন একজন অদ্বৈতবাদী দার্শনিক। হ্যাঁ ঠিক,
অদ্বৈতবাদী বলা হয় স্পিনোজাকে, কারণ স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য, এটাও ঠিক এবং এর কারণও ঠিক। তাহলে এ ও আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, মন ও দেহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হয় ড্যাশ গ্রন্থির মাধ্যমে? পিটুইটারি, পিনিয়াল, থাইরয়েড, অ্যাড্রিনাল। এটা পিনিয়াল গ্রন্থিতে। ডেকার্ত বলেছেন দেহ মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া কোথায় হয়? পিনিয়াল গ্রন্থিতে হয়। পরের প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। দেখো, বাঁদিকে রয়েছে স্পিনোজা, বার্কলে, ডেকার্ত, লাইবনিজ। দ্বৈতবাদী, বহুত্ববাদী, জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। তো এগুলি তো তোমরা জানো অনেকগুলি, তবে কনফার্ম যেটা জানবে সেটা আগে মেলাবে। ধরো স্পিনোজা, এটা তো তোমরা অবশ্যই জানবে, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। একের সঙ্গে ডি ম্যাচ যদি করে তাহলে এখানে একের বি বলা আছে, তাহলে এটা হবে না। একের সি বলা আছে, এটাও হবে না। একের ডি বলা আছে, এটা হবে। এটা একের বি বলা আছে, এটাও হবে না। তাহলে অটোমেটিক আমরা বি অপশন পেয়ে গেলাম সঠিক। এইভাবে তোমরা এই স্তম্ভ মেলানোগুলি করবে, দেখবে খুব সহজেই সঠিক উত্তরটি নির্বাচন করতে পারবে। ডেকার্তের দেহ ও মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য স্পিনোজা কোন মতবাদ প্রতিষ্ঠা করেছেন? ডেকার্ত তো ক্রিয়া প্রতিক্রিয়াবাদের কথা বলেছেন, কিন্তু এটাকে দূর করার জন্য স্পিনোজা কোন মতবাদ প্রতিষ্ঠা করেছেন? দ্বৈতবাদ, উপলক্ষবাদ, সমান্তরালবাদ, এই সমান্তরবাদ না সমান্তরালবাদ? অপশন ডি, সমান্তরালবাদ। পরে, কার্যকারণ সম্পর্কিত লৌকিক মতটি কি? কার্য সতত কারণকে অনুসরণ করে। কার্য হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে। কার্যকারণ সম্বন্ধ প্রশক্তি সম্বন্ধ সদৃশ। কারণ ও কার্যের মধ্যে এক প্রকার অনিবার্য সম্বন্ধ আছে। এখানে বি অপশনটা সঠিক হবে। কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে। পরে 11, জড়দ্রব্যের অস্তিত্ব নেই এ কথা কে বলেছেন? বার্কলে, ডেকার্ত, কান্ট, লক। এটা বার্কলে বলেছেন, জড়দ্রব্যকে অস্বীকার করেছেন বার্কলে। 12, দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে বক্র কাজকে রূপক হিসাবে ব্যবহার করেছেন কোন দার্শনিক? লাইবনিজ, ডেকার্ত, হসপার্স, স্পিনোজা। এটা স্পিনোজা তার সমান্তরালবাদের ব্যাখ্যা করতে গিয়ে বক্র কাচের কথা বলেছেন, কারণ বক্র কাচের মধ্যে দিয়ে, মানে এক উত্তল আর অবতল কাচের মধ্যে দিয়ে একই জিনিসকে আমরা দুভাবে দেখতে পারি। মানে জিনিস একটাই, কিন্তু আমরা দুই রকম দেখি। ঠিক সেই রকম ভাবে দেহ আর মন একই জিনিস, কিন্তু তাকে আমরা দুরকম ভাবে দেখি। এটা স্পিনোজা এই বক্র কাচের দৃষ্টান্ত দিয়েছেন, অপশন ডি। পরের প্রশ্ন 13, শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম বা ঈশ্বর হলেন ব্রহ্মের ড্যাশ লক্ষণ? স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ, জ্ঞান লক্ষণ, সামান্য লক্ষণ। এটা হবে তটস্থ লক্ষণ। শঙ্করাচার্যের মতে কি স্বরূপ লক্ষণ? স্বরূপ লক্ষণ হলো ব্রহ্মের যে লক্ষণ, সেটা স্বরূপ লক্ষণ। আর এই জীবের যে লক্ষণ বা জগতের যে লক্ষণ, সেটা হলো তটস্থ লক্ষণ। তো এখানে ঈশ্বরকে কি তাহলে তটস্থ লক্ষণ বলবো? হ্যাঁ, তটস্থ বলবো এখানে। কারণ হলো এখানে ব্রহ্ম না, কিন্তু ব্রহ্ম বা ঈশ্বর হলেন ব্রহ্মের ড্যাশ লক্ষণ। এখানে এই যে ঈশ্বর এর কথা বলা হয়েছে, ব্রহ্ম অর্থে যে ঈশ্বর এখানে বলা হয়েছে, মানে ঈশ্বর ওই জন্য উল্লেখ করা হয়েছে। ঈশ্বরকে তো আমরা বিভিন্ন রূপে ব্যবহার করি, এটা ব্যবহারিক সত্তা ঈশ্বর, কিন্তু প্রকৃত যে ব্রহ্ম, সে ব্রহ্ম হলো এক ও অদ্বিতীয় ব্রহ্ম। আর এই ঈশ্বর রূপ ব্রহ্ম এটা কিন্তু আলাদা। আমরা যেটা পূজা করি বা আমরা প্রার্থনা করি যাকে নিয়ে, সেই ঈশ্বর হলো ব্যবহারিক সত্তা, কিন্তু যে কারণে এটাকে আমরা তটস্থ লক্ষণ বলবো। পরের প্রশ্ন, শঙ্করের মতে ড্যাশ হলো একটি জ্ঞান বিরোধী শক্তি? জীব, জগৎ, ব্রহ্ম, মায়া। এটা হবে শঙ্করের মতে কি ড্যাশ হলো একটি জ্ঞান বিরোধী শক্তি, সেটা হলো মায়া, অপশন ডি। এরপরে 15 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। দেখো, বাঁদিকে ব্রহ্ম অস্তিত্ববান, ব্রহ্মের আদিও নেই অন্তও নেই, ব্রহ্ম দোষমুক্ত ও মলিনতা মুক্ত, ব্রহ্মের জড়ের মতো কোনো বন্ধন থাকে না। ডান দিকে এর অর্থ ব্রহ্মমুক্ত, এর অর্থ ব্রহ্ম শুদ্ধ, এর অর্থ ব্রহ্ম সৎ, এর অর্থ ব্রহ্ম নিত্য। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে, অর্থাৎ ব্রহ্ম অস্তিত্ববান, এর অর্থ হলো ব্রহ্ম নিত্য। নিত্য মানে কি? অস্তিত্ববান। তাহলে একের সঙ্গে যদি ডি আসে তাহলে এটা হবে না, এটা হবে না। একের বি বলা আছে, এটাও হবে না। এটা একের ডি আছে, এখানে একের সি বলা আছে, এটাও হবে না। তাহলে অটোমেটিক বি অপশন সঠিক। পরের প্রশ্ন,
16। এক জাতীয় দুটি ব্যক্তি বা বস্তু বা প্রাণীর মধ্যে যে ভেদ বর্তমান, সে ভেদকে কি বলে? স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, ভেদ শূন্য, স্বগত ভেদ শূন্য। এখানে এক জাতীয় দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে, এক জাতীয় বলছে, তাহলে একই জাতীয় দুটো বস্তুর মধ্যে যদি আমরা ভেদ দেখি তাহলে সেটা হলো স্বজাতীয় ভেদ। আর যদি একই মানে দুটো আলাদা জাতীয় জিনিসের মধ্যে ভেদ দেখি সেটা বিজাতীয়। আর যদি একই জিনিসের দুটো বিভিন্ন অংশের ভেদ দেখি তাহলে সেটা স্বগত হয়। আর যদি কোনো ভেদই না থাকে তাহলে ভেদ শূন্য। যেমন শঙ্করাচার্যের মতে ব্রহ্মের কোনো ভেদ নেই, ভেদ শূন্য। অদ্বৈত বেদান্ত মতে সত্তা কয় প্রকার? অদ্বৈত বেদান্তের কথা বললেই শঙ্করাচার্যের কথা ধরবে তোমরা। আর শঙ্করাচার্যের মতে সত্তা হলো 3 প্রকার। তাহলে এখানে আছে 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 1 প্রকার। পরের প্রশ্ন দেখো 18 নম্বর, রেখা চিত্রের মাধ্যমে সঠিক উত্তরটি নির্বাচন করো। মায়ার শক্তি কটা তোমরা জানো? মায়ার শক্তি দুটো, একটা আবরণ শক্তি আর একটা বিক্ষেপ শক্তি। তাহলে এখানে বলছে মায়ার শক্তি 3টে, এটা হবে না। মায়ার শক্তি দুটো, আবরণ আর বিক্ষেপ, এটা হবে। এটা হবে না। দেখো মায়ের 4টে শক্তি আছে, মায়ের 1টি শক্তি, এটা হবে না। বি অপশনটা সঠিক। পরের প্রশ্ন 19, তত্ত্বমসি মহাবাক্যটির অর্থ কি? আচ্ছা, তত্ত্বমসি কথার মধ্যে দিয়ে আমরা কি তুমিই ব্রহ্ম এটা বুঝি। তাহলে জীব ও ব্রহ্ম অভিন্ন, জীব ও জগৎ অভিন্ন। জীব আর জগৎ হয় নাকি? জীব ও ব্রহ্ম অভিন্ন। অর্থাৎ জীব ও জগৎ বলা আছে, জীব ও জগৎ অভিন্ন, জীব আর জগৎ অভিন্ন হয় না। জীব ও ব্রহ্ম ভিন্ন, এটা ভিন্ন হবে না। তাহলে এখানে জীব ও ব্রহ্ম অভিন্ন, এটা শঙ্করাচার্য বলেছেন, জীব ও ব্রহ্ম অভিন্ন। পরে শঙ্করের দৃষ্টিতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে। শঙ্করের দৃষ্টিতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ। তাহলে শঙ্কর তার দর্শনে শ্রেষ্ঠ প্রমাণ কি? শব্দকে বলেছেন। অর্থাপত্তি, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। অপশন ডি শব্দ। কান্টের মতে কোন ধরনের মানুষ আত্মহত্যার ইচ্ছা করতে পারে না? বিচার বুদ্ধিহীন মানুষ, প্রতিবন্ধী মানুষ, বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, কোনো মানুষ নয়। অপশন এ বিচার বুদ্ধিহীন মানুষ। পরের প্রশ্ন 22 দেখো, বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশ কৃপা হত্যা বা ইউথেনেসিয়াকে বৈধ বলে স্বীকার করে? এটা প্রায়ই দেখা যায়, প্রশ্নটা আশা করি তোমরা জানো। নেদারল্যান্ড, ভারত, আমেরিকা, কানাডা, এর মধ্যে হবে নেদারল্যান্ড। পরে দুর্খেইম তার আত্মহত্যা গ্রন্থে কত প্রকার আত্মহত্যার কথা বলেছেন? 3, 4, 5, 6। তোমরা কি জানো? 4 প্রকার আত্মহত্যার কথা বলেছেন। পরে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথেনেসিয়া পরিণাম ভিন্ন, অভিন্ন, মোক্ষ, সুখ, এই বিষয়টা একটু বুঝিয়ে দিই তোমাদের। সক্রিয় বলতে কি? সক্রিয় ইউথেনেসিয়া মানে বাইরে থেকে ইনজেকশন প্রয়োগ করে ইউথেনেসিয়া করা হয়। আর নিষ্ক্রিয়তে কি? তাকে যা দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল সেগুলো মানে সরিয়ে নিয়ে তার ইউথেনেসিয়া করা হয়। তাহলে এই দুটো ক্ষেত্রেই তো তার পরিণাম একই হয়, কি? মৃত্যু। তাই এটা অভিন্ন। পরে 25, নিম্নলিখিত বাক্যগুলির সত্য হলো টি আর মিথ্যা হলে এফ। অ্যারিস্টটলের মতে আত্মহনন রাষ্ট্রবিরোধী কাজ। অ্যারিস্টটলের মতে হ্যাঁ এটা সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে একে টি বলা আছে সত্য, এখানেও টি বলা আছে, এখানে দুটো এফ বলা আছে, তাহলে এই দুটো হবে না। তাহলে এ আর সি এর মধ্যে উত্তরে আসবে। কোমা হলো রোগীর সচেতন অবস্থা। কোমা রোগীর সচেতন সচেতন থাকে কোমায় গেলে। মানুষ যখন অজ্ঞান অবস্থায় থাকে মানে কোমায় থাকে তখন তো তার জ্ঞান থাকে না, তাহলে এটা সচেতন অবস্থা হবে নাকি? তাহলে এটা মিথ্যা হবে। তাহলে এটা যদি মিথ্যা হয় এই দুটোর মধ্যে আমরা দেখবো দুইয়ে মিথ্যা, দুটোতেই মিথ্যা বলা আছে। তাহলে আমরা এখনো সিদ্ধান্তে আসতে পারলাম না। 3 নম্বর দেখব, হিপোক্রেটিসের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রবিদগণ না, এটা চিকিৎসকরা পাঠ করে। তাহলে এটা মিথ্যা। এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দেখব 3 এফ, এই দুটোর মধ্যে 3 এফ এখানে আছে, তাহলে এ অপশন সঠিক আর এটা ভুল। পরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 22শে এপ্রিল, 5ই সেপ্টেম্বর, 22শে মে, 5ই জুন। অপশন ডি 5ই জুন। পরের প্রশ্ন 27,
রেসপেক্ট অফ নেচার গ্রন্থটির লেখক কে? পিটার সিঙ্গার, আর্নে নেস, পল টেলর, আলবার্ট সোয়েটজার। এগুলি মনে রাখার বিষয়। এটা হলো পল টেলর। তোমাদেরকে বারবার বলা হয়েছিল এই অধ্যায় থেকে তোমরা গ্রন্থের নাম আর উক্তি এইগুলিকে আলাদা চার্ট করে নিয়ে পড়বে। আর্নেনেস বাস্তুতান্ত্রিক চিন্তাধারাকে দুভাগে ভাগ করেছেন: সংকীর্ণ ও প্রসারিত, অগভীর ও গভীর, মনুষ্য সৃষ্ট ও অমনুষ্য সৃষ্ট, জৈব ও অজৈব। আচ্ছা, আর্নেনেস তার চিন্তাধারায় বাস্তুতন্ত্রকে দুই ভাগে ভাগ করেছেন এবং তার পার্থক্য করেছেন গভীর আর অগভীরে। পরে পরিবেশগত নীতিকে প্রয়োগ করতে হলে নিচের যে ক্রমটি অনুসরণ করা ঠিক সেটি হলো সতর্কতা নীতি, দূষক নীতি, প্রতিরোধের নীতি, টেকসই নীতি। প্রতিরোধের নীতি, দূষক নীতি, সতর্কতামূলক নীতি, টেকসই নীতি। এই বি অপশনটা সঠিক হবে। পরের প্রশ্ন 30। কোন নীতিবিদ পাশ্চাত্য সংস্কৃতিকে পরিবেশের অন্তরায় বলেছেন? জন পাসমোর, পিটার সিঙ্গার, হোমস রলস্টন, আর্নেস্ট হেকেল। এটা হবে জন পাসমোর। এবারে একটা চিত্র দেওয়া আছে, দেখো নিচের রেখা চিত্রটি নির্দেশ করছে কি? নির্দেশ করছে এখানে তিনটে বৃত্ত আছে। একটা হলো কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জনসমষ্টি, সার্বভৌমত্ব, সরকার। এগুলি থাকে কার মধ্যে? সমাজের মধ্যে থাকে, রাষ্ট্রের মধ্যে থাকে, না আইন, না অনুষ্ঠান? এই বৈশিষ্ট্যগুলি সবই তো রাষ্ট্রের বৈশিষ্ট্য, তাহলে এটা রাষ্ট্র। পরের প্রশ্ন, আবারও স্তম্ভ রয়েছে একটা। বাঁদিকে সম্প্রদায়, সংঘ, রাষ্ট্র, আইন। ডান দিকে সার্বভৌমের আদেশ, সার্বভৌমিকতা প্রয়োগের ক্ষেত্র, কৃত্রিম সামাজিক গোষ্ঠী, স্বাভাবিক সামাজিক গোষ্ঠী। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে। সম্প্রদায় হলো স্বাভাবিক সামাজিক গোষ্ঠী, আর কৃত্রিম কিন্তু সংঘ। আচ্ছা, যাই হোক, আমরা একটাই দিয়ে বিচার করি, একটা ডি, একে ডি, তাহলে একে সি আছে, এটা হবে না। একে বি আছে, এটাও হবে না। একে ডি এটা হবে, একে বি আছে, এটাও হবে না। তাহলে আমরা একটা দিয়েই উত্তর পেয়ে গেলাম যে বি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, ভারতীয় সম্প্রদায়, ইংরেজ সম্প্রদায়, ভারতীয় সম্প্রদায়, ইংরেজ সম্প্রদায়, রুশ সম্প্রদায়, জার্মান সম্প্রদায়, ফরাসি সম্প্রদায়, সবগুলি সম্প্রদায়ের কথা বলা হয়েছে কিন্তু ইত্যাদি ভাগগুলির প্রধান মাধ্যম কি? নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাস, ভাষা, গ্রামীণ সংস্কৃতি, শহরের সংস্কৃতি। এটা হবে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাস। পরের প্রশ্ন 34। সম্প্রদায় হয় বেড়ে চলে এবং সামনের দিকে এগিয়ে চলে অথবা তা পিছিয়ে পড়ে। একথা কোন দার্শনিক বলেছেন? এগুলো উক্তি, মনে রাখতে হয়। ম্যাকাইভার, পেজ, নিউ মেয়ার, ম্যাকেনজি। এটা হবে নিউ মেয়ার। পরে, তোমার পাড়ার একজন বর্ষিয়ান লোক বেশ কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে একটা দল গড়ে তুললেন। এই দলের প্রধান লক্ষ্য ছিল বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা। সমাজ দর্শনের ভাষায় এই দলকে তুমি কি বলবে? সমাজ, সংঘ, রাষ্ট্র, প্রতিষ্ঠান। এটাকে আমরা সংঘ বলবো, কারণ কিছু মানুষ একসঙ্গে তারা তাদের উদ্দেশ্য পালনের জন্য সংগঠিত হয়, তাহলে এটা সংঘ। তারপরে সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে কে প্রতিষ্ঠান, ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়? পরিবার, বিদ্যালয়, রাষ্ট্র, বিবাহ। এখানে দেখো, এখানে তোমাদের একটা গন্ডগোল পাকানো হয়েছে প্রশ্নটাই। সেটা হলো সংকীর্ণ অর্থ কথাটাকে ব্যবহার করে। সংকীর্ণ অর্থ বললেও যে উত্তরে আসবে, না বললেও সে উত্তরে আসবে। সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়। সংকীর্ণ অর্থে বললেও যে প্রতিষ্ঠান হবে, নর্মাল বললেও সেটা প্রতিষ্ঠান হবে। এর মধ্যে প্রতিষ্ঠান কোনটা? এর মধ্যে বিবাহ হলো প্রতিষ্ঠান বা অনুষ্ঠান। পরে, সমাজের নিয়ন্ত্রণ ও পরিচালনার দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আইন ও সংবিধান, আইন ও সমিতি, আইন ও প্রথা, আইন ও ন্যায় বিচার। তাহলে সমাজকে পরিচালনা করার গুরুত্বপূর্ণ দুটো উপাদান, এক হলো আইন আর এক হলো প্রথা। আইন ও প্রথা, অপশন সি। এরপর দেখো 38। বিবৃতি এ, সম্প্রদায় একটি স্থায়ী সামাজিক গোষ্ঠী। হ্যাঁ ঠিক তো, সম্প্রদায় তো স্থায়ী, এটা নষ্ট হয় না, ভাঙে না। কারণ সম্প্রদায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য গঠিত হয় এবং উদ্দেশ্য অর্জনের পরে তা অস্তিত্ব থাকে না, তাই নাকি?
সম্প্রদায় তো এইভাবে নষ্ট হয় না, সম্প্রদায় তো জন্মগতভাবে সদস্য পদ লাভ করে, তারা মানে মানুষ বৃদ্ধ হবে, মারা যাবে, আবার জন্ম নেবে, এইভাবে সম্প্রদায় থাকবে, স্থায়ী সম্প্রদায়। কিন্তু এটা মিথ্যা। তাহলে এইটা ঠিক হলেও এটা কিন্তু মিথ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন কি দেওয়া আছে, এ এবং আর উভয়ই সঠিক এবং সঠিক ব্যাখ্যা হবে না। এ এবং আর উভয়ই সঠিক, এটাও হবে না। এ সঠিক আর ভুল, তাহলে এ সঠিক আর ভুল এটাই হবে অপশন সি। পরে 39, জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগ করার কথা কোন গণতন্ত্রে বলা হয়? সমাজতান্ত্রিক গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র। উদারনৈতিক গণতন্ত্র। পরে 40, ব্রহ্ম ও আত্মা অভিন্ন বলেছেন আচার্য রামানুজ, আচার্য শঙ্কর, মহর্ষি বাদরায়ণ, আচার্য মাধব। এটা হবে আচার্য শঙ্কর। তোমরা হয়তো অনেকেই বলবে যে ব্রহ্ম আর আত্মা অভিন্ন কেন হবে, ব্রহ্ম আর জীবকে অভিন্ন বলেছেন, জীব মানেই আত্মা ধরবে, তাহলে ব্রহ্ম ও জীব অভিন্ন আর ব্রহ্ম ও আত্মা অভিন্ন, এটা একই এবং এটা শঙ্করাচার্যের। তাহলে এই ছিল আমাদের আজকের মডেল কোশ্চেনের দ্বিতীয় সেট, দুটোই সেট ছিল। এরপরে আমরা অধ্যায় ভিত্তিক মডেল কোশ্চেনের যে সাজেশন দেওয়া রয়েছে সেই সাজেশনগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।